প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি হাওয়া মল্লিক, সহকারী শিক্ষক বাংলা, পালং তুলাসার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আচ্ছা, ক্রিয়াপদ কি? যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। অর্থাৎ যে পদ দিয়ে তুমি কোনো কিছু করা হলেই সেটাই হবে কি ক্রিয়াপদ। নাচা, গাওয়া, করা, পড়া, লেখা, যে কোনো কাজ হলেই তার নামই হবে কি, সেই পদটাই হবে ক্রিয়াপদ। বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ। অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া কোনো বাক্য গঠন সম্ভব নয়। মনে রাখবে, শুধুমাত্র দেখা যায় অনেক সময় শুধু ক্রিয়াপদও কিন্তু কি করতে পারে, বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে এবং সে বাক্যের অধিকারী হতে পারে। এখন এই ক্রিয়াপদ নানা রকম হতে পারে। সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কি? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়াপদটা কি করতে পারবে, তোমার মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারবে, সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন সুমন বই পড়ে, সেন্টেন্সটা শুনেই কিন্তু তুমি বুঝতেছো যে বাক্যটা একটা কমপ্লিট বাক্য। বাক্যে পড়ে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন ওই যে একটু পরে বলেছিলাম বাক্যের অপরিহার্য পদ হচ্ছে ক্রিয়াপদ, মনে রাখবে আসলে কিন্তু এই সমাপিকা ক্রিয়াটাই হচ্ছে বাক্য গঠনের অপরিহার্য পদ। বাক্য গঠন করতে হলে যে ক্রিয়াপদটাকে ব্যবহার করতে হবে সেটি কিন্তু আমাদের সমাপিকা ক্রিয়া। এবং বাংলা বাক্য গঠনের একটা শর্ত হচ্ছে, যেমন তোমার কর্তা আগে বসে, তারপরে কর্ম বসে, তারপরে আমাদের ক্রিয়াপদ বসে, এবং এই বাংলা বাক্য গঠনে সমাপিকা ক্রিয়াটাই সাধারণত বাক্যের শেষে বসে। তাহলে উপরে বলেছিলাম যে পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে সমাপিকা ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হবে। তোমাকে মনে রাখতে হবে সমাপিকা ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য গঠন কখনোই সম্ভব নয়। আচ্ছা, তারপরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা তার মানে অসমাপ্তই বুঝতে পারো, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন সুমন মাঠে গিয়ে, এখন তোমার এখানে কিন্তু তোমার মনে একটা আকাঙ্ক্ষা ভাব আসছে যে সুমন মাঠে গিয়ে কি করবে, বন্ধুদের সাথে খেলা করবে, বন্ধুদের সাথে আড্ডা দিবে, না অন্য কিছু করবে। কাজেই এখানে এই গিয়েটাই হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, কারণ বাক্যটা কিন্তু অসম্পূর্ণ একটা বাক্য। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, অসমাপিকা ক্রিয়া বাক্য গঠনে সাহায্য করে মাত্র, কিন্তু তারা বাক্য সম্পূর্ণভাবে গঠন করতে পারে না। এবং উল্লেখ্য যে তোমার একটা বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন আমরা উপরে সমাপিকা ক্রিয়ার যে উদাহরণটা দিয়েছিলাম সেখানে খেয়াল করছো কিন্তু সুমন বই পড়ে, ওখানে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া ছিল না। কাজে যে বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকবে মনে রাখতে হবে তোমাকে সমাপিকা ক্রিয়া কিন্তু অবশ্যই থাকবে। আচ্ছা, কর্ম অনুসারেও ক্রিয়ার ভিন্নতা লক্ষ্য করা যায়। তাহলে এখন প্রশ্ন, কর্ম চেনার উপায় কি? কর্ম চেনার উপায় হচ্ছে বাক্যে ক্রিয়াপদকে কি অথবা কাকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে ওই বাক্যে কি আছে, কর্ম আছে। তাহলে কর্ম চেনার সহজ উপায় হচ্ছে খুবই সোজা, তোমাকে শুধু দুইটা প্রশ্ন মনে রাখতে হবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। এই দুইটা প্রশ্ন তুমি যদি ক্রিয়াপদকে মানে যথার্থভাবে করতে পারো তাহলে বুঝতে হবে ওই বাক্যে কর্ম আছে। আচ্ছা, এই কর্ম অনুসারে ক্রিয়াপদ আমাদের হচ্ছে প্রথমটা সকর্মক ক্রিয়া। সকর্মক শব্দটার অর্থ শুনলেই আমরা শব্দটা শুনলেই বুঝতে পারি সকর্মক অর্থাৎ কর্মসহ। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে তাকেই বলা হয়
সকর্মক ক্রিয়া। তাহলে এখানে উদাহরণ একটা আছে দেখো, যেমন স্বপন চিঠি লিখছে। এখন তুমি প্রশ্ন করো যে কি লিখছে, তুমি কিন্তু উত্তর পাবে চিঠি লিখেছে। তাহলে আমরা কিন্তু কি প্রশ্নের উত্তর পেয়েছি, কাজেই এটি হবে কি সকর্মক ক্রিয়ার উদাহরণ। যেমন আমরা যদি আবার অন্য উদাহরণ দেখি, যেমন সে বই পড়ে, সে কি পড়ে, বই পড়ে। বা বাবা আম খাচ্ছেন, বাবা কি খাচ্ছেন, আম খাচ্ছেন। আমরা কি প্রশ্নের উত্তর পেয়েছি, তাহলে মনে রাখতে হবে কি অথবা কাকে এই প্রশ্নের উত্তর যদি আমরা পেয়ে যাই তাহলে বুঝতে হবে ওই বাক্যটাই হচ্ছে সকর্মক ক্রিয়ার উদাহরণ। তারপরটা দেখো অকর্মক ক্রিয়া। অকর্মক নাম শুনলেই বোঝা যায় কর্ম নেই। অকর্মক মানে কি কর্ম নেই, তাহলে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে কি বলে, অকর্মক ক্রিয়া বলে। যেমন স্বপন লিখছে, বা যদি বলি বাবা খাচ্ছেন। এখন স্বপন লিখছে, তুমি এখানে প্রশ্ন করো কি লিখছে, এই কিন্তু এই প্রশ্নের কি কোনো উত্তর পাবে, পাবে না। তাহলে কি অথবা কাকে যদি আমরা এই প্রশ্নের উত্তর না পাই তাহলে বুঝতে হবে ওই বাক্যে কোনো কর্ম নেই। যেমন ওই যে বললাম যে বাবা খাচ্ছেন, বাবা কি খাচ্ছেন, এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। বা যদি বলি আমি রাতে খাবো না, আমি রাতে কি খাবো না, সেই প্রশ্নের উত্তরও কিন্তু পাওয়া যাবে না। কাজেই যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে বলা হয় কি অকর্মক ক্রিয়া। তারপরেরটা হচ্ছে তোমার দ্বিকর্মক ক্রিয়া। দ্বি শব্দ শুনেই বুঝতে পারো দ্বি অর্থ কি, দ্বি অর্থ হচ্ছে কি দুই, অর্থাৎ যে বাক্যে ক্রিয়ার কি থাকে, দুটি কর্ম থাকে। নিশ্চয়ই তোমাদের মনে আছে দুটি কর্মর প্রশ্ন হচ্ছে দুটা, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে কাকে। তাকে যদি এই দুইটা প্রশ্নের উত্তর তুমি কোনো বাক্যে পেয়ে যাও তাহলে তাকে বলা হবে দ্বিকর্ম ক্রিয়া। তাহলে যেমন বলছে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন। এখন তুমি বাক্যে প্রশ্ন করো কাকে, শিশুকে। কি খাওয়াচ্ছেন, দুধ খাওয়াচ্ছেন। তাহলে আমরা কিন্তু এখানে দুটা প্রশ্নের উত্তরই পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি এটি হচ্ছে একটি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। যেমন তোমাকে যদি আমি বলি আমাকে একটা বই দাও, এখন তুমি প্রশ্ন করো কাকে, আমাকে। কি, বই। তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাহলে আমরা বলতে পারি এই বাক্যটাও হচ্ছে আমার দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। আবার যদি বলি রিনা বিনাকে একটি আংটি কিনে দিয়েছে। রিনা, বাক্যটা খেয়াল করো, রিনা বিনাকে একটি আংটি কিনে দিয়েছে। রিনা কাকে দিয়েছে, বিনাকে। তাহলে কাকে প্রশ্নের উত্তর পেলাম, কি দিয়েছে, আংটি দিয়েছে, এবং কি প্রশ্নের উত্তরও পেলাম। তাহলে আমরা বলতে পারি যে রিনা বিনাকে একটি আংটি কিনে দিয়েছে, এই বাক্যটাও আমার দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। এখন তোমাদেরকে একটুখানি খেয়াল করে শোনো, যেমন দ্বিকর্মক দুটো কর্ম থাকবে। তাহলে তুমি প্রশ্ন করতে পারো ম্যাডাম দ্বিকর্মক এবং সকর্মক এই দুইয়ের পার্থক্যটা কি হতে পারে। দ্বিকর্মক মনে রাখতে হবে অবশ্যই সকর্মক, দ্বিকর্মক অবশ্যই সকর্মক, কিন্তু সকল সকর্মক দ্বিকর্মক নাও হতে পারে। যেমন আমরা উপরে যে উদাহরণ লিখেছিলাম যে স্বপন কি চিঠি লিখছে, এখন কি লিখছে, চিঠি লিখছে, ওখানে কিন্তু একটা প্রশ্নের উত্তর পেয়েছি। ওখানে কি আমরা কাকে প্রশ্নের উত্তর পেয়েছি, পাই নাই। তাহলে কিন্তু ওটাকে আমি দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ বলতে পারি না। এখন কিন্তু এখানে দেখো যে লিখেছিলাম যে মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, আমাকে একটা বই দাও, রিনা বিনাকে একটি আংটি কিনে দিয়েছে। এখানে কিন্তু আমরা দুটা প্রশ্নের উত্তর পেয়েছি। কাজেই যে বাক্যে তুমি ক্রিয়াপদকে দুটা প্রশ্ন করে উত্তর পেয়ে যাবা সেটি হবে দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ। আর যখনই তুমি একটা প্রশ্নের উত্তর পাবা অবশ্যই সেটা সকর্মক। কাজেই মনে রাখতে হবে সকল সকর্মক দ্বিকর্মক নাও হতে পারে, কিন্তু সকল দ্বিকর্মক অবশ্যই সকর্মক। তারপরে দেখো গঠন অনুযায়ীও ক্রিয়া বিভিন্ন রকম হতে পারে। প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া কি,
যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলে। প্রযোজক ক্রিয়া চেনার আগে তোমরা যদি প্রযোজক কর্তাকে চিনতে পারো তাহলে তোমার জন্য বিষয়টা আরেকটু সহজ হয়ে যায়। প্রযোজক কর্তাকে মনে রাখতে হবে, যে কর্তা সরাসরি নিজে করে না, আরেকজনকে দিয়ে করায় তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়ায়। রাখাল কি ঘাস খায়? দেখেছো কখনো রাখালকে ঘাস খেতে? কখনোই কিন্তু দেখোনি। কিন্তু রাখাল যদি গরুকে ঘাসের কাছে নিয়ে না যেত, গরু কি ঘাস খেতে পারতো? পারতো না। কাজে কাজটা করিয়েছে কে? রাখাল। কাকে দিয়ে করিয়েছে? গরুকে দিয়ে। কাজে এই রাখাল হচ্ছে কে? রাখাল হচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তার করণীয় কাজটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া। কাজেই তুমি যদি চিনতে পারো প্রযোজক কর্তাকে, ওই বাক্যের ক্রিয়াপদটাই হবে প্রযোজক ক্রিয়া। খুবই সোজা হিসাব, শুধু বুদ্ধি করে মনে রাখতে হবে। যেমন ধরো আমি এখানে লিখেছি সাপুড়ে সাপ খেলায়। এখন সাপুড়ে সাপ খেলায়, বাক্যে কিন্তু সাপুড়ে কিন্তু খেলছে না, খেলছে কে? সাপ। কাজটা করাচ্ছে কে? সাপুড়ে। কাজেই তাহলে আমরা বলতে পারি সাপুড়ে হচ্ছে প্রযোজক কর্তা আর তার করণীয় কাজটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তারপরে দেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া আমরা কি বলছি? একটা বাক্যে একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় তাকে যৌগিক ক্রিয়া বলে। একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু উপরে যখন সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া আলাদা দেখিয়েছিলাম বলেছিলাম কিন্তু একটা বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকবে। কাজে তুমি যে বাক্যে দেখবা অসমাপিকা ক্রিয়া আছে, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে সেখানে সমাপিকা ক্রিয়াও আছে, যেহেতু সমাপিকা ক্রিয়া ছাড়া বাক্য হবে না। কাজেই একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া দেখবা যে বাক্যে আছে সেই ক্রিয়াপদটাই হবে যৌগিক ক্রিয়া। একেবারেই খুবই সোজা, শুধু বুদ্ধি করে দেখতে হবে, বাক্যটাকে খেয়াল করতে হবে সেখানে অসমাপিকা ক্রিয়া আছে কিনা। তুমি যদি দেখো যে বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে তখনই তোমার বোঝা হয়ে যাবে যে ওই বাক্যটাই হবে যৌগিক ক্রিয়ার। কারণ অসমাপিকা ক্রিয়া যেহেতু বাক্য গঠনে সাহায্য করে, সমাপিকা ক্রিয়া ছাড়া যেহেতু বাক্যই হবে না, কাজেই ওই বাক্যটাই হবে আমাদের কোন ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়ার উদাহরণ। যেমন দেখো সাইরেন বেজে উঠলো, বাক্যে বেজে। এখন তুমি যদি বলতা সাইরেন বেজে, এটা কি বাক্য হতো? এটা কি তোমার মনের ভাব প্রকাশ করতে পারতো? পারতো না। তোমার মনে কিন্তু এখানে আকাঙ্ক্ষা থেকে যেত। কাজেই বেজে হচ্ছে অসমাপিকা ক্রিয়া এবং উঠলো যখনই বলা হয়েছে তখনই কিন্তু তুমি বাক্য বুঝে ফেলছো। কাজে এই উঠলো হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং দুইয়ে মিলে গঠিত হলো যৌগিক ক্রিয়া। খুব সোজা না? একটু খেয়াল করে দেখো, খুবই সোজা কিন্তু। আবার যদি বলতাম মেলা দেখতে ঢাকা যাব, এখন তুমি প্রশ্ন করো মেলা দেখতে, এটা কি সেন্টেন্স হচ্ছে? হয়নি। যখনই বলছি মেলা দেখতে ঢাকা যাব, কাজে যাব হচ্ছে সমাপিকা ক্রিয়া, দেখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? এই বাক্যটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। আবার যদি বলো চা জুড়িয়ে যাচ্ছে, তুমি প্রশ্ন করো চা জুড়িয়ে, এটা কি হয়েছে? হয়নি। কিন্তু যখনই তুমি বলছো যাচ্ছে তখন কিন্তু সেন্টেন্সের ভাব ধরে ফেলছো যে চাটা জুড়িয়ে যাচ্ছে। কাজেই যে বাক্যে দেখবা একটা অসমাপিকা ক্রিয়া আছে এবং একটি সমাপিকা ক্রিয়া আছে, চোখটা বন্ধ করেই বলে দিতে পারবা এই বাক্যটা হচ্ছে যৌগিক ক্রিয়ার উদাহরণ। এখন প্রয়োগ বৈশিষ্ট্যে দেখো, একটু খেয়াল করো, প্রয়োগ বৈশিষ্ট্যে কিন্তু সকর্মক ক্রিয়া অকর্মক হতে পারে। নিশ্চয়ই সকর্মক শব্দের অর্থ মনে আছে যে কর্ম সহ, আর অকর্মক হচ্ছে কর্ম নেই। তাহলে কর্মের প্রশ্ন নিশ্চয়ই তোমাদের মনে আছে। কর্মের প্রশ্ন কি বলেছিলাম? কি এবং কাকে। এখন খেয়াল করো, সকর্মক ক্রিয়া অকর্মক হয়ে যায়। যেমন এখানে কি লিখেছি? আমি টিফিন খেয়েছি। তুমি প্রশ্ন করো আমি কি খেয়েছি? টিফিন খেয়েছি। কি প্রশ্নের উত্তর পেয়ে গেছো? তাহলে এটা আমার কি? সকর্মক ক্রিয়া। কিন্তু যখনই বলছি আমি টিফিনে খেয়েছি, এখন কি তুমি কি প্রশ্নের উত্তর পাবে? তুমি টিফিনে কি খেয়েছি?
কি খেয়েছো, এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি টিফিনে কি ভাত খেয়েছি, রুটি খেয়েছি, সিঙ্গারা খেয়েছি, না বার্গার খেয়েছি, যত প্রশ্নই করি কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাহলে একটু খেয়াল করো, টিফিন শব্দের সাথে একটা এ বিভক্তি যুক্ত হয়েই এটাকে কি বানিয়ে ফেললো, অকর্মক ক্রিয়া বানিয়ে ফেললো। কাজেই তাহলে সকর্ম ক্রিয়াও অকর্মক হয়ে যায়। আবার দেখো বলছে মাখন রায় গান গাচ্ছে, তুমি প্রশ্ন করো মাখন রায় কি গাচ্ছে, গান গাচ্ছে, তুমি কি প্রশ্নের উত্তর পেয়েছো, তাহলে এটাকে বলতে পারি আমরা সকর্ম ক্রিয়ার উদাহরণ। কিন্তু যখনই বলেছি মাখন রায় গানে মজেছে, এখন কি তুমি কি প্রশ্নের উত্তর পাবে, পাবে না। এখানে কিন্তু গানের নাম উল্লেখ নেই, এটা কি ব্যান্ডের গান, এটা কি পল্লী গীতি, না ভাটিয়ালি মুর্শিদি, কোন রকম ধরনের গানের কিন্তু এখানে উল্লেখ নেই। কাজে আমরা এটাকে তাহলে সকর্ম ক্রিয়ার উদাহরণ বলতে পারি না, তাহলে এটা কি হয়ে গেল, অকর্ম ক্রিয়া। যেমন আবার যদি বলি, যেহেতু রোজার মাস, খেয়াল করে একটা উদাহরণ বলি, যেমন সালাউদ্দিন সাহেব জাকাত দিয়েছেন। এখন তুমি প্রশ্ন করো সালাউদ্দিন সাহেব কি দিয়েছেন, জাকাত দিয়েছেন, তাহলে কি প্রশ্নের উত্তর পেয়ে গেছো, তাহলে এটা সকর্ম ক্রিয়া। এখন তো যদি বলি সালাউদ্দিন সাহেব জাকাতে দিয়েছেন, জাকাতে দিয়েছেন, এখন এখানে প্রশ্ন করো জাকাতে কি দিয়েছেন, লুঙ্গি, শাড়ি, কাপড়, টাকা, এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর পাওয়া যাবে না। তাহলে দেখা যায় প্রয়োগ বৈশিষ্ট্যে সকর্ম ক্রিয়াও অকর্মক হতে পারে। নিশ্চয় ক্রিয়াপদ একটু খেয়াল করেছো, খুবই সোজা, কিন্তু যদি একটু খেয়াল করে দেখো এবং মনোযোগের সাথে যদি একটু পড়ো, তাহলে কিন্তু ক্রিয়াপদের কিন্তু আর মানে বোঝার কিন্তু আসলে বাকি থাকবে না। এখন আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিলাম, একটু খেয়াল করো নিচে যে উদাহরণগুলো দেওয়া হয়েছে সেই উদাহরণগুলার কি করবা, ক্রিয়াপদ নির্ণয় করবা। উপরের সংজ্ঞাগুলিকে ভালো করে মনে রাখতে হবে এবং ক্রিয়াপদ তোমার আপাত দৃষ্টিতে মনে হতে পারে কিন্তু আসলে কঠিন, কিন্তু কঠিন না। খালি সংজ্ঞাগুলি যদি একটু মনোযোগের সাথে একটু ব্রেনে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু মনে থাকবে। যেমন আমি উদাহরণ কি দিয়েছি খেয়াল করো, বৃষ্টি থেমে গেল, কোন ক্রিয়ার উদাহরণ। তারপরে দেখো কি দিয়েছি, মা শিশুকে ঘুম পাড়াচ্ছেন, এটাও কোন ক্রিয়ার উদাহরণ। আমাকে একটা বই দাও, তারপরে কি আকাশ বই পড়ে, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এই উদাহরণগুলার ক্রিয়াপদ নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্বব্যাপী যে মহামারী আজ চলছে, আমাদের দেশও তার মধ্যে মহামারী রূপ হয়তো নিতে যাচ্ছে। আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিজে নিরাপদ থাকো, অন্যদের নিরাপদে রাখো, বাবা মার কথা ছাড়া বাহিরে যাবে না। ধন্যবাদ সবাইকে।